আচ্ছা দেখো, আমরা আগের দিন লিনিয়ার স্প্যান করেছিলাম, লিনিয়ার স্প্যান নিয়ে আলোচনা করেছি, লিনিয়ার স্প্যানের প্রপার্টি এবং লিনিয়ার স্প্যানের থিওরেম এগুলো আমরা পড়েছি। লিনিয়ার স্প্যান কি সেটা বুঝেছি। আজকে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে লিনিয়ার ডিপেন্ডেন্স, ডিপেন্ডেন্স অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স। ঠিক আছে, মানে কোনো সেট অফ ভেক্টরসকে কখন আমরা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট বলবো, কখন আমরা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট বলবো, সেইটা নিয়ে আলোচনা হবে। হ্যাঁ, খুব ইম্পর্ট্যান্ট এটা, এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে তো বলবোই এবং টপিকের পয়েন্ট অফ ভিউ থেকে ভীষণ ইম্পর্ট্যান্ট। তোমরা গোটা লিনিয়ার অ্যালজেব্রা এরপরে যেখানেই ভেক্টর স্পেস পড়বে সব জায়গাতে তোমরা এটা দেখতে পাবে, লিনিয়ার ডিপেন্ডেন্ট, লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট জিনিসগুলো সব জায়গায় থাকবে। তো আমরা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট কখন বলবো? লিনিয়ারলি ডিপেন্ডেন্ট এটা আমরা কখন বলবো? লেট ক্যাপিটাল ভি বি এ ভেক্টর স্পেস, let capital V be a vector space over a field F, এবার বলছে the set of vectors v1, v2, vr are said to be linearly ডিপেন্ডেন্ট। ঠিক আছে, if there exist স্কেলার্স, কিছু স্কেলার যদি থাকে, কোনগুলো c1, c2, cr ব্র্যাকেটে লিখবে নট অল জিরো। খুব ইম্পর্টেন্ট কথা, বিরাট ইম্পর্টেন্ট একটা কথা, নট অল জিরো, such that c1 v1 plus c2 v2 plus cr vr equals to theta, যেখানে থিটা হচ্ছে থিটা ইজ দ্য নাল ভেক্টর, এইটা। তো কাকে বলা হচ্ছে? ভি একটা ভেক্টর স্পেস ওভার এ ফিল্ডে। আমরা ভেক্টর স্পেস নিয়ে যেহেতু কাজ করছি, তো ভেক্টর স্পেস তো আমাদের থাকবেই। এবার এই সেট অফ ভেক্টরস v1, v2, vr, এই ভেক্টরগুলোকে আমরা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট বলবো কখন? যদি কিছু ভেক্টর খুঁজে পাই, কিছু স্কেলার খুঁজে পাই, হ্যাঁ এমন কিছু স্কেলার খুঁজে পাই যেন তার লিনিয়ার কম্বিনেশন করলে সেটা নাল ভেক্টর আসে এবং স্কেলারগুলো নট অল জিরো হয়। সমস্ত স্কেলারগুলোকে তুমি জিরো নিলে হবে না, সমস্ত স্কেলারগুলোকে জিরো নেওয়া যাবে না। ঠিক আছে, এই স্টেটমেন্টটাকে এইভাবেও লেখা যায়, সাম finite vectors of a vector space is said to be linearly dependent if their linear combination can be make zero without taking all scalars zero। ঠিক আছে, এটাও আমরা বলতে পারবো। ক্যান বি মেড কি বলতে চাইছে ভালো করে বোঝো। এই ডেফিনেশনটা জিনিসটা কিন্তু একই বলতে চাইছে, ভালো করে বুঝতে হবে কি বলতে চাইছে জিনিসটা। অনেক ছেলে মেয়েদের কনসেপ্টটা ক্লিয়ার থাকে না যে লিনিয়ার ডিপেন্ডেন্স আর লিনিয়ার ডিপেন্ডেন্ট আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। তারা ভাবে কি এই জিনিসটা হলে হবে, এই জিনিসটা এই হলে হবে।
যে আমি বলবো কিছু ভেক্টরকে লিনিয়ার ডিপেন্ডেন্ট বলবো যদি সেই ভেক্টরগুলো লিনিয়ার কম্বিনেশন করব, সেই ভেক্টরগুলো লিনিয়ার কম্বিনেশন করে যদি আমরা নাল ভেক্টর নিয়ে আসতে পারি বা জিরো নিয়ে আসতে পারি বা জিরো ভেক্টর নিয়ে আসতে পারি। ঠিক আছে, কি করে আমরা লিনিয়ার কম্বিনেশন করে জিরো নিয়ে আসবো, সে যে লিনিয়ার কম্বিনেশন করার জন্য যে স্কেলারগুলো ইউজ করব, ভালো করে মাথায় থাকে যেন লিনিয়ার কম্বিনেশনগুলো করার জন্য যে স্কেলারগুলো ইউজ করব সেই স্কেলারগুলো যেন সব জিরো না হয়। কিছু সংখ্যক তুমি জিরো নিতে পারো, একটা দুটো জিরো নিতে পারো, কিন্তু সব জিরো নেওয়া যাবে না। ঠিক আছে, হয়তো দেখা যাচ্ছে 5টা স্কেলার ব্যবহার করছো, তুমি 4টে স্কেলার নন জিরো নিলে, 4টে স্কেলার জিরো নিলে একটা নন জিরো নিতে হবে, অন্ততপক্ষে একটা নন জিরো থাকতেই হবে। ঠিক আছে, এইটা হচ্ছে লিনিয়ারলি ডিপেন্ডেন্টের ডেফিনেশন। এবার নেক্সট হচ্ছে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কাকে বলা হয়? ঠিক আছে, এ সেট অফ ভেক্টরস, এ সেট অফ ভেক্টরস which are not linearly dependent, which are not linearly dependent is said to be linearly independent. ইন্ডিপেন্ডেন্ট এইটা, যে ভেক্টরগুলো লিনিয়ারলি ডিপেন্ডেন্ট নয় তাকে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট বলবো। এই লিনিয়ারলি ডিপেন্ডেন্ট আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্টের ক্ষেত্রে একটাই জিনিস বলা চলে, মানে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে ডিপেন্ডেন্টের কমপ্লিমেন্ট, তোমরা যে কথাটা ইউজ করেছো কমপ্লিমেন্ট হিসেবেও জাজ করা যেতে পারে। যেমন আমরা যখন ইনফাইনাইট সিরিজ পড়েছিলাম, কনভার্জেন্ট না হলে কিন্তু আমরা ডাইভার্জেন্ট বলতে পারিনি, আমরা কি বলেছি কনভার্জেন্ট না হলে অসিলেটিং, তার অসিলেটিং যদি না হয় তাহলে ডাইভার্জেন্ট। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে, এখানে তেমন কোনো নেই, ডাইভার্জেন্ট নেই, ডিপেন্ডেন্ট নয় মানে ইন্ডিপেন্ডেন্ট। আবার তুমি উল্টো কথাও বলতে পারো, ইন্ডিপেন্ডেন্ট নয় মানেই ডিপেন্ডেন্ট। বুঝতে পারলে? তো তাহলে এটার কি ডেফিনেশন নেই? অবশ্যই ডেফিনেশন আছে। তাহলে ডেফিনেশনটাকে আমরা কীভাবে লিখব? লেট ক্যাপিটাল ভি বি এ ভেক্টর স্পেস, লেট ক্যাপিটাল ভি বি এ ভেক্টর স্পেস ওভার এ ফিল্ড এফ, ওভার এ ফিল্ড এফ, এইভাবে। ঠিক আছে, যে কী বলবো, দ্য সেট অফ ভেক্টরস, দ্য সেট অফ ভেক্টরস v1, v2, vr is said to be linearly independent if whenever c1 v1 plus c2 v2 plus cr vr equals to theta, যেখানে theta null vector, for some scalars ci's, then কি লিখব? c1 equals to c2 equals to ... cn equals to 0। ঠিক আছে, এইটা এই জায়গাটা মানে ভি একটা ভেক্টর স্পেস ওভার এ ফিল্ড এফ। এবার এই সেট অফ ভেক্টরস v1 v2 vrকে আমরা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট বলবো, ভালো করে বুঝবে। হ্যাঁ, এই জায়গাটা 1 মিনিট দাঁড়াও। হ্যাঁ, তো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট বলবো কখন, ভালো করে বুঝো। এই জায়গাটা একটু পার্থক্য আছে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্টের সঙ্গে। ছেলেমেয়েরা একটা জিনিস কীভাবে বলো তো, ছেলেমেয়েরা ভাবে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হলে সমস্ত স্কেলারগুলো জিরো হবে না, নন জিরো স্কেলার থাকবে, আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হলে সমস্ত স্কেলারগুলো জিরো হবে। কিন্তু বিষয়টা এখানে একটু ঘুরিয়ে বলার বিষয় আছে। তোমাকে যদি ইন্টারভিউতে কোশ্চেন করে না, তুমি যদি এইভাবেই বলো যেভাবে লিনিয়ারলি ডিপেন্ডেন্টের ডেফিনেশন বলেছো, সেম প্রসেসে যদি এই ডেফিনেশনটা বলো, তাহলে কিন্তু তোমার ডেফিনেশন ইনকমপ্লিট, মানে ডেফিনেশন ঠিকঠাক হবে না। ডেফিনেশনটা কি বলছে, যে এইখানে যেমন আমরা বলছি যে ভেক্টরগুলো লিনিয়ার কম্বিনেশন নাল ভেক্টর, ভেক্টরগুলো লিনিয়ার কম্বিনেশনকে নাল ভেক্টর করব, যেখানে সমস্ত স্কেলারগুলোকে নন জিরো, সমস্ত স্কেলারগুলোকে জিরো নেওয়া চলবে না। কিন্তু এখানে বলছে যে এই ভেক্টরগুলো লিনিয়ার কম্বিনেশনকে নাল ভেক্টর করার একমাত্র ক্রাইটেরিয়াই হচ্ছে এইটা,
একমাত্র ক্রাইটেরিয়া, মানে আমি এই যে C1V1 C2V2 CR এটাকে নাল ভেক্টর করলাম বা এটাকে জিরো করলাম, মানে এই ভেক্টরগুলো লিনিয়ার কম্বিনেশনটাকে জিরো নিয়ে যাওয়ার একমাত্র ক্রাইটেরিয়াই হবে C1 C2 Cn = 0। ঠিক আছে, তো এই ডেফিনেশনটা ওই জন্য আমি লিখিনি দেয়ার এক্সিস্ট স্কেলার C1 C2 Cn সাচ দ্যাট এটা ইমপ্লাইজ এটা, তো এটা লিখিনি। দেখো এই ডেফিনেশনটা কি লিখছি, whenever এটা ইকুয়ালস টু থিটা, যখন এটার ভ্যালু নাল ভেক্টর হবে বা জিরো হবে ফর সাম স্কেলার Ci, কিছু স্কেলারের জন্য, দেন C1 C2 Cn = 0। মানে এই ভেক্টরটা লিনিয়ার কম্বিনেশনটা থিটা নিয়ে আসার একমাত্র ক্রাইটেরিয়াই হচ্ছে আমাকে স্কেলারগুলোকে জিরো নিতে হবে। স্কেলার জিরো নিলে তো জিরো আসবেই। অথবা এই ডেফিনেশনটাকে যদি আমি এইভাবে লিখি, সাম ফাইনাইট ভেক্টরস of a vector space, some finite vectors of a vector space is said to be linearly independent if the only way to make their linear combination is linear combination 0 is taking all the scalars 0, সমস্ত স্কেলারগুলোকে জিরো নেব। ঠিক আছে, is to take all the scalars 0, মানে কিছু ফাইনাইট ভেক্টরকে আমরা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট বলবো। ভেক্টর তো অবশ্যই ফাইনাইটই নিতে হবে, কারণ লিনিয়ার কম্বিনেশন যখনই আমরা করব তখন ইনফাইনাইট ভেক্টরস নিয়ে আমাদের লিনিয়ার কম্বিনেশন আসা সম্ভব নয়। তো কিছু ফাইনাইট সংখ্যক ভেক্টরকে আমরা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট বলবো, কিছু ফাইনাইট সংখ্যক ভেক্টরকে আমরা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট বলবো, যদি তাদের লিনিয়ার কম্বিনেশনটাকে জিরো করার একমাত্র উপায়ই হয় যে স্কেলারগুলোকে যদি আমরা জিরো নিই। ঠিক আছে, স্কেলারগুলোকে যদি আমরা জিরো নিই। তো এই হচ্ছে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্টের ডেফিনেশন। তোমাদের মনে হয়তো অনেক প্রশ্ন আছে যে কেন এই জিনিসগুলো বলছি, সেই সমস্ত প্রশ্নগুলো আমরা বিভিন্ন এক্সাম্পল দেব, বিভিন্ন প্রপার্টিজ করব, সেই সমস্ত প্রপার্টিজগুলোর দিয়েই আমরা আলোচনা করব। তো ভালো করে বুঝবে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট কাকে বলছি। কিছু সংখ্যক ভেক্টরকে আমরা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট বলবো, ভিত ভেক্টর স্পেস আছেই, যদি তাদের লিনিয়ার কম্বিনেশনকে জিরো করতে পারি without taking all scalars not all zero, মানে সমস্ত স্কেলারগুলোকে জিরো না নিয়ে যদি তাদের লিনিয়ার কম্বিনেশনটাকে আমরা জিরো করতে পারি, সমস্ত স্কেলারগুলোকে জিরো না নিয়ে যদি ভেক্টরগুলো লিনিয়ার কম্বিনেশনকে আমরা জিরো করতে পারি, তাহলে সেই সেট অফ ভেক্টরসকে আমরা বলবো লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ভেক্টরস। আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টরস কাকে বলবো, যে ওই ভেক্টরগুলোকেই আমরা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট বলবো। কখন, যদি ওই ভেক্টরগুলো লিনিয়ার কম্বিনেশনকে জিরো নিয়ে আসার একমাত্র উপায়ই আমার হয় যে কী হবে, স্কেলারগুলোকে আমাকে জিরো নিতে হবে। বুঝতে পারলে? তো যেমন তোমাদের আমি দেখো এরকম বলছি, যদি আমাদের তো এখানে সমস্ত ভেক্টরগুলোকে আমরা মোটামুটি ধরো ম্যাট্রিক্স বা রো ভেক্টর, কলাম ভেক্টর নিয়েই আলোচনা করব। তো যদি দেখো একটু তোমাদের একটা এক্সাম্পল আমি দিই, আরও এক্সাম্পল আমি দেবো, অসুবিধা নেই। ধরে নাও এরকম একটা ভেক্টর আছে 1 2 3, আর এখানে একটা ভেক্টর আছে 2 4 6, এরকম একটা ভেক্টর আছে, দুটো ভেক্টর আছে। হ্যাঁ, তো এই দুটো ভেক্টরকে আমরা এবার আমাকে নিয়ে আসতে হবে জিরো নিয়ে আসতে হবে। তো কী করলে জিরো আসবে দেখো, এটাকে যদি তুমি 2 দিয়ে গুণ করো, হ্যাঁ, আর এইটাকে যদি তুমি -1 দিয়ে গুণ করো, এটাকে 2 দিয়ে গুণ করো আর এটাকে -1 দিয়ে গুণ করো, দেখো 0 0 0 চলে আসছে না? তো দেখো এখানে স্কেলার কী নিলাম, এটা যদি আমাদের C1 হয় আর এটা যদি C2 হয়, তাহলে C2 = 2, C1 = 2 নিলাম, আর C2 = কত নিলাম, -1 নিলাম। তাহলে এই দুটো ভেক্টরকে জিরো করতে পারছি, যেখানে দুটো স্কেলার আমি কি নিচ্ছি, স্কেলার দুটো, এই যে স্কেলার দুটো জিরো নিচ্ছি না।
বুঝতে পারলে? আচ্ছা, তুমি হয়তো বলতে পারতে যে এগুলো যদি জিরো নিতাম, জিরো নিলে তো আমার স্কেলার যা খুশি তাই নিতে পারি। তাহলে এই যে ভেক্টর দুটো, এই যে দুটো ভেক্টর নিয়ে আমি কাজ করছি, এই ভেক্টর দুটো কি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ভেক্টরস। আচ্ছা, এবার যদি আমি এরকম একটা ভেক্টর নিই 1 2 3, আর এখানে একটা ভেক্টর নিচ্ছি 5 7 আর 11, আমাকে নিয়ে আসতে হবে 0 0 0, ঠিক আছে? 0 0 0 নিয়ে আসতে হবে। এখানে আমি C1 দেবো প্লাস এখানে C2 দেবো। এবার আমার প্রশ্ন হচ্ছে তাহলে C1 এবং C2-র ভ্যালু কত দিতে হবে যার ফলে এইটা 0 আসবে? খেয়াল করো, তুমি যদি সলভ করো, সমাধান করে তুমি যদি সমাধান করার চেষ্টা করো, আমি বলে দিলাম এখানে C1কেও তোমাকে 0 নিতে হবে, C2কেও তোমাকে 0 নিতে হবে, C1 C2 দুটোকেই তোমাকে 0 নিতে হবে। যদি তুমি C1 C2কে 0 নাও তবেই ডান দিকে 0 আসবে, না হলে কিন্তু কখনো 0 আসা সম্ভব নয়। তাই এই ভেক্টরসগুলো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। বুঝতে পারলে বিষয়টা? কেন লিনিয়ারলি ডিপেন্ডেন্ট আর কেন লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট বলছে? নট অল জিরো। কীভাবে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট বলছে? দেখো, এখানে স্কেলার্স নিয়েছি, যে স্কেলারগুলো হয়তো এখানে দুটোই নন জিরো হলো, কোনো একটা স্কেলার 0 আসতেও পারতো। ধরো এখানে আমি আরেকটা ভেক্টর নিয়ে নিলাম, 2 1 4 এরকম একটা ভেক্টর নিয়ে নিলাম, যে এখানে লিখতে হবে 0 0 0। তো এখানে আমি কি করছি, এটাকে 0 দিয়ে গুণ করছি, তাহলে C3 সমান কী নিলাম? C3 সমান 0 নিলাম। তাহলে এই যে তিনখানা ভেক্টর নিলাম, এইটা 1 2 3 2 4 6 আর 2 1 4, এই কলাম ভেক্টরগুলো দেখো, প্রত্যেকটা এক একটা কলাম ভেক্টর। তাহলে এই ভেক্টরগুলো কী হয়ে যাচ্ছে? লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে, কারণ এদের লিনিয়ার কম্বিনেশনটাকে আমি 0 লিখতে পারছি উইদাউট টেকিং অল স্কেলার্স 0। আমি একটা স্কেলার 0 নিয়েছি, সবগুলোকে 0 নিই। এবার খেয়াল করো, এই দুটো কলাম ভেক্টরকে আমাকে 0 করতে হবে। তাহলে এই দুটো কলাম ভেক্টরকে 0 করতে গেলে তোমার হাতে আর কোনো অপশান নেই, C1 এবং C2কে 0 নিতে হবে। তুমি নিজে রাফে ক্যালকুলেশন করে দেখো, তুমি হয়তো ভাবতে পারো যে ক্যালকুলেশন করলে C1 C2-র ভ্যালু আসবে। C1 C2-র ভ্যালু ঠিকই আসবে, কিন্তু সেটা এখানে তিনটে ইকুয়েশন বেরোবে, দুটো ইকুয়েশন সলভ করে C1 C2-র ভ্যালু যেটা বেরোবে সেটা দেখবে 3 নম্বর ইকুয়েশনকে স্যাটিসফাই করছে না, ঠিক আছে? তাই এটা সমাধান করে একমাত্র 0 আনার উপায় হচ্ছে C1 এবং C2কে 0 দিতে হবে। তাহলে এই ভেক্টর দুটো হচ্ছে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। এই জিনিসটাই আমরা বলতে চাইছিলাম। তো এই জিনিসটা আশা করি তোমরা বুঝে গেছো। এইবার আমরা কিছু প্রপার্টিজ নিয়ে কাজ করব। হ্যাঁ, কিছু প্রপার্টিজ নিয়ে কাজ করব। যেমন প্রথম হচ্ছে, 1 নম্বর হচ্ছে দ্য এমটি সেট is defined to be linearly independent. The empty set is defined to be linearly independent. ঠিক আছে, এমটি সেট, এই দেখো ভালো করে বোঝো, ডিফাইন টু বি, এমটি সেটকে আমরা ডিফাইন করে নেব কি হিসাবে? লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট হিসাবে, ঠিক আছে? এমটি সেট ফাই নিয়ে যদি আমাদের কাজ হয়, তোমাকে যদি জিজ্ঞেস করে ফাই সেটটা কেমন সেট, তুমি বলবে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। এবার তোমাকে যদি জিজ্ঞেস করে কেন, তুমি বলবে ডেফিনেশন, আমরা ডিফাইন করে নিচ্ছি। অ্যান্ড ম্যাথামেটিক্সে ডেফিনেশন নেভার টু বি ক্লেমড, ম্যাথামেটিক্সে ডেফিনেশনকে কখনো ক্লেম করতে হয় না, ডেফিনেশন মেনে চলতে হয়, ঠিক আছে? তো ফাই সেটকে আমরা কি করছি? ফাই সেটকে আমরা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হিসেবে ডিফাইন করছি। এবার প্রশ্ন হচ্ছে কেন ডিফাইন করছি? কারণ হচ্ছে ফাই সেটের এমন কিছু ক্রাইটেরিয়া আছে যেখানে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হিসেবে যদি আমরা কাজ করি, পরবর্তী ক্ষেত্রে আমাদের কাজ করার সুবিধা হবে। বিভিন্ন থিওরেম, বিভিন্ন অ্যাপ্লিকেশানে ফাই সেটটাকে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ধরে যদি আমরা কাজ করি, আমাদের কাজের সুবিধার জন্য আমরা ফাইটাকে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ধরেছি, ঠিক আছে? এটাই, তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে ফাই লিনিয়ারলি ডিপেন্ডেন্ট না ইন্ডিপেন্ডেন্ট, তুমি বলবে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। কেন? কারণ এটা ডেফিনেশন, আর কিছু বলার দরকার নেই, ব্যাস, ঠিক আছে? নেক্সট 2 নাম্বার ক্রাইটেরিয়া কি বলছে? এ সেট কন্টেনিং অনলি দ্য জিরো ভেক্টর, এ সেট কন্টেনিং অনলি দ্য জিরো ভেক্টর, কোনো সেটের মধ্যে কেবলমাত্র যদি একটা জিরো ভেক্টর থাকে, দ্যাট ইজ সিঙ্গলটন জিরো, ইজ লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, ঠিক আছে? তারপরেরটা বলছে এ সেট কন্টেনিং অনলি এ নন জিরো ভেক্টর। 3 নম্বর বলছে এ সেট কন্টেনিং অনলি a non-zero vector, only a non-zero vector is linearly
ইন্ডিপেন্ডেন্ট, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। ঠিক আছে, এই ভালো করে বোঝো, দুটো জিনিস পরপর বললাম। কোনো সেটের মধ্যে কেবলমাত্র যদি একটাই এলিমেন্ট থাকে জিরো ভেক্টর, মানে কেবলমাত্র জিরো আছে, জিরো ভেক্টর না জিরো, তুমি জিরো ভেক্টরও বলতে পারো বা নাল ভেক্টরও বলতে পারো। কোনো সেটের মধ্যে কেবলমাত্র একটাই এলিমেন্ট আছে জিরো, তাহলে সেই সেটটা হবে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। আর কোনো সেটের মধ্যে একটাই নন জিরো এলিমেন্ট আছে, তাহলে সেটা হবে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। কেন হবে দেখো, কারণ এটা যদি জিরো হয় আমাকে ডান দিকে জিরো নিয়ে আসতে হবে, তাহলে জিরোর সঙ্গে কত গুণ করলে জিরো আসবে? তুমি জিরোর সঙ্গে তুমি বলছো জিরো গুণ করলে জিরো আসবে, কিন্তু আমি জিরোর সঙ্গে ওয়ান গুণ করলেও তো জিরো আসবে, টু গুণ করলে, থ্রি গুণ করলে, সব গুণ করলেই জিরো আসবে। তাহলে আমাকে একটা নন জিরো এর লিনিয়ার কম্বিনেশনটাকে জিরো করতে হবে উইদাউট টেকিং দ্য স্কেলার জিরো। তো উইদাউট টেকিং আমার হাতে অপশান তো আছেই, এমন তো নয় যে তোমার এই যে C1 C2-র ভ্যালু, তুমি C1 C2-র ভ্যালু তোমাকে ইউনিক ওয়েতে নিতে হবে না, তুমি যেভাবে খুশি সেভাবে নিতে পারো। তো এখানে আমি তো একটা অপশান দেখিয়ে দিচ্ছি যে এর লিনিয়ার কম্বিনেশনটা জিরো করতে পারছি উইদাউট টেকিং স্কেলার জিরো। তাহলে যখনই আমি একটা অপশান দেখাতে পারছি যে স্কেলারকে জিরো না নিয়ে আমি এর লিনিয়ার কম্বিনেশনটাকে জিরো দেখাতে পারছি, ব্যাস হয়ে গেল। তাহলে এটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয়ে গেল। এবার লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, তুমি আলফা একটা ভেক্টর নিলে, আলফা নট ইকুয়ালস টু জিরো নিলে, এবার তোমাকে আলফার সঙ্গে কিছু একটা ভেক্টর গুণ করতে হবে, কিছু একটা স্কেলার গুণ করতে হবে, আলফার সঙ্গে কিছু একটা স্কেলার গুণ করে তোমাকে জিরো নিয়ে আসতে হবে। তাহলে ভালো করে খেয়াল করো, আলফা যদি নট ইকুয়ালস টু জিরো হয় তাহলে তোমাকে অবশ্যই আলফার সঙ্গে জিরো গুণ করলেই তবেই জিরো আসবে, তাই না? আলফা যদি নন জিরো ভেক্টর হয় তাহলে আলফার সঙ্গে তোমাকে কেবল যে একমাত্র অপশানই হচ্ছে তোমাকে জিরো গুণ করতে হবে, তবেই ভেক্টরটা কিন্তু জিরো আসবে। তাই তবেই কিন্তু এদের প্রোডাক্টটা জিরো আসবে, না হলে কিন্তু জিরো আসা সম্ভব নয়। তাহলে এই আলফা ইন্টু একটা স্কেলার, মানে এর আলফার সঙ্গে আলফার লিনিয়ার কম্বিনেশন করে আমাকে জিরো আনার একমাত্র উপায় হচ্ছে স্কেলারটাকে জিরো নিতে হবে। তাহলে এটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেল, বুঝতে পারলে? তো এই জন্য কোনো ভেক্টরের মধ্যে যদি জিরো ভেক্টর থাকে তাহলে সেটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, আর কোনো ভেক্টরের মধ্যে কেবলমাত্র একটাই এলিমেন্ট যদি থাকে জিরো ভেক্টর তাহলে সেটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। আর যদি যদি নন জিরো ভেক্টর থাকে, একটাই এলিমেন্ট থাকে, সেটা নন জিরো হয়, তাহলে সেটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। ঠিক আছে, নেক্সট এবার থিওরেম। থিওরেম লেখো। Two vectors are linearly dependent. Two vectors are linearly dependent if and only if and only if one of them is scalar multiple of other. Two vectors are linearly dependent if and only if one of them is scalar multiple of other. দুটো ভেক্টরকে আমরা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট বলবো যদি একটা ভেক্টর আর একটার স্কেলার মাল্টিপল হয়। মানে যেমন এরকম একটা ভেক্টর এক্ষুনি তোমাদের করেছিলাম, এটা 1 2 3 যদি নিই, তাহলে এরকম আর একটা ভেক্টর যদি আমি নিই 2 4 6, ভালো করে খেয়াল করো, তাহলে এই ভেক্টরটা এরা দুজনই একে অপরের স্কেলার মাল্টিপল। এটাকে যদি আমি V1 নাম দিই আর এটাকে যদি আমি V2 নাম দিই, তাহলে আমি লিখতে পারি V2 ইকুয়ালস টু 2 ইন্টু V1, তাহলে V2 হচ্ছে V1 এর স্কেলার মাল্টিপল। আবার এটাও লিখতে পারি V1 ইকুয়ালস টু হাফ ইন্টু V2, লিখতে পারি তো V1 ইকুয়ালস টু হাফ ইন্টু V2। তাহলে দেখো এখানে V1টা V2-র স্কেলার মাল্টিপল হচ্ছে, আবার V2টাও V1-এর স্কেলার মাল্টিপল হচ্ছে। তাহলে এই ধরনের ভেক্টর কী হবে? লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হবে। তো এটার প্রুফ আমরা করব ইফ অ্যান্ড অনলি ইফ বলেছে। তাহলে প্রথমে আমরা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ধরে নিয়ে স্কেলার মাল্টিপল দেখাবো, আর সেকেন্ড আমরা স্কেলার মাল্টিপল ধরে নিয়ে দেখাবো, লিনিয়ারলি ডিপেন্ডেন্ট দেখাবো, বা তুমি যে কোনো একটা আগে ধরে নাও, পরেরটা প্রমাণ করতে পারো। তো প্রুফটা লেখো। let ছোট হাতের V1 and V2 vectors such that
v1 equals to k into v2 for some scalars, for some scalar k, ঠিক আছে, কিছু k এর জন্য আমি ধরে নিলাম v1 equals to k into v2, এইটা লিখতে স্কেলার মাল্টিপল ধরে নিলাম আমরা প্রথমে। এটা তুমি হয়তো বলতে পারো স্যার v1 equals to k v2 কেন ধরলেন, v2 equals to k v1 ধরতে পারি, একই ব্যাপার, কোনো অসুবিধা নেই। তো এইখান থেকেই তো v2 equals to 1/k v1 আসছে। এবার নাও v1 equals to k v2, এখান থেকে আমি লিখতে পারি v1 minus k into v2 সমান 0, এটা চলে আসছে। তাহলে ভালো করে খেয়াল করো, এই দুটো ভেক্টরের লিনিয়ার কম্বিনেশন আমি 0 নিয়ে চলে আসলাম, কিন্তু এবার এই দুটো ভেক্টরের লিনিয়ার কম্বিনেশনটা 0 নিয়ে চলে আসলাম। এবার লিনিয়ারলি ডিপেন্ডেন্ট দেখাতে গেলে কী করতে হবে, এই v1 এবং v2-র যে সহগগুলো আছে সেটাকে আমাকে নন জিরো দেখাতে হবে, মানে ওই দুটো সহগের মধ্যে মানে সবগুলো 0 নয়, যে কোনো একটা নন জিরো হলেই হয়ে যাবে। ভালো করে খেয়াল করো, v2-র সহগ কে, তুমি বলতে পারো কে এর ভ্যালু তো আমি জানি না, হতে পারে তুমি কে এর ভ্যালু জানো না, কে 0 হতে পারে, কিন্তু এখানে v1-এর কোএফিসিয়েন্ট কত আছে দেখো, v1-এর কোএফিসিয়েন্ট 1 আছে, v1-এর কোএফিসিয়েন্ট 1 আছে, তার মানে এখানে একটা নন জিরো স্কেলার আমি পেয়ে যাচ্ছি। তাহলে কি পেলাম, thus there exist the hence there exist scalars 1 and minus k, ব্র্যাকেটে লিখতে পারো not all 0, such that v1 minus k v2 equals to 0, ঠিক আছে। তাহলে therefore the vectors v1 comma v2 are linearly dependent, বুঝতে পারলে, প্রমাণ করে ফেললাম। লিনিয়ারলি ডিপেন্ডেন্টের ডেফিনেশন কি, এই যে ভেক্টরগুলোকে আমি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট দেখাবো তাদের লিনিয়ার কম্বিনেশনটাকে 0 দেখাতে হবে উইদাউট টেকিং অল স্কেলার্স 0। তো উইদাউট টেকিং অল স্কেলার্স 0 আমি দেখিয়ে দিলাম এদের লিনিয়ার কম্বিনেশনটা 0, তাহলে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয়ে গেল, একটা পার্ট হলো। এবার আমি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ধরে স্কেলার মাল্টিপল দেখাবো। তো লেখো কনভার্সলি লেট the vectors v1 comma v2 are linearly dependent, conversely let the vectors d1 comma d2 আর লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। তাহলে এটা যদি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয় তাহলে এই লিনিয়ারলি ডিপেন্ডেন্টের ডেফিনেশন কি বলছে, v1 comma v2-র জন্য আমরা দুটো স্কেলার পাবো, যে স্কেলার দুটো উভয়েই 0 নয়, সাজ দ্যাট। তো লেখো then there exist scalars c1 comma c2, ব্র্যাকেটে লিখবে not all 0 such that কি হবে c1 v1 প্লাস c2 v2 equals to 0, ঠিক আছে। এইটা c1 v1 অথবা c1 v1 প্লাস c2 v2 equals to 0 হবে, যেখানে c1 c2 not all 0। এইবার প্রশ্ন হচ্ছে তাহলে হয় c1 0 হবে বা c2, এই দুটোর মধ্যে c1 বা c2-র মধ্যে যে কোনো একটা 0 হতে পারে, c1 0 হতে পারে বা c2 0 হতে পারে, দুটো একসঙ্গে 0 হতে পারে না। আবার এরকম হতে পারে কি দুটোই নট ইকুয়ালস টু 0, হ্যাঁ দুটোই নট ইকুয়ালস টু 0 হতে পারে, c1ও নট ইকুয়ালস টু, মানে তোমার এইরকম আসতে পারে c1 ইকুয়ালস টু 0, c2 নট ইকুয়ালস টু 0, c1 নট ইকুয়ালস টু 0, c2 ইকুয়ালস টু 0, আর c1 নট ইকুয়ালস টু 0, c2 নট ইকুয়ালস টু 0, এই তিনটেই আসতে পারে, তিনটে ক্রাইটেরিয়াই তোমার কাছে আসতে পারে, হতে পারে, ঠিক আছে। কিন্তু দুটোই 0 হবে না, c1 এবং c2 দুটোই 0 হবে না। তো এইবার কোনটাকে নন জিরো, তুমি যদি দুটোই নন জিরো হয় তাহলে তো কোনো অসুবিধে নেই। এবার এই দুটোর মধ্যে যে কোনো একটা যদি নন জিরো হয় তো আমি কোনটাকে নন জিরো ধরবো, তুমি যে কোনো একটাকে নন জিরো ধরে নিতে পারো, ঠিক আছে। তো লেখো উইদাউট লস অফ জেনারেলিটি, we assume that c1 not equals to 0,
মানে এই থিওরেমের জেনারেলিটি, এই কথাটা কি থিওরেমের জেনারেলিটিটা লস না করে, মানে থিওরেমটা যেটা বলতে চাইছে সেই বক্তব্যটাকে আমরা লস করবো না, যেমন আছে তেমন থাকবে। আমি ধরে নিলাম C1 নট ইকুয়ালস টু 0, তুমি বলতে পারো আমি C2 নট ইকুয়ালস টু 0 ধরবো, ধরো, কোনো অসুবিধা নেই। এইবার নাও C1v1 প্লাস C2v2 ইকুয়ালস টু 0। আচ্ছা, এটা ইমপ্লাই করবে, নিচে লিখলে কি দেখা যাবে C1v1 ইকুয়ালস টু মাইনাস C2v2, এটা ইমপ্লাই করছে। আমি সাইডেই লিখছি, হ্যাঁ, কারণ দেখি একবার। এবার এখান থেকে আমি কি করছি, C1 দিয়ে ভাগ করছি, এই জন্যই নট ইকুয়ালস টু 0 ধরলাম। তো এখানে আমি কি লিখছি, V1 ইকুয়ালস টু মাইনাস C2 বাই C1 ইন্টু V2, ঠিক আছে এইটা। এবার তুমি যদি C2কে নট ইকুয়ালস টু 0 ধরতে, তাহলে তুমি C2 দিয়েও ভাগ করতে পারতে, আর এইটা যদি আসতো, তোমার এই অপশানটা যদি আসতো, তুমি যেটা দিয়ে খুশি সেটাকে দিয়ে ভাগ করতে পারতে। তো এইখান থেকে আমি কি লিখছি, V1 ইকুয়ালস টু K ইন্টু V2, হোয়ার K ইকুয়ালস টু, হোয়ার K কোনটা, এটা K ইকুয়ালস টু মাইনাস C2 বাই C1। তাহলে এখান থেকে বলতে পারবো V ইজ এ স্কেলার মাল্টিপল অফ V2। এবার তুমি একই রকমভাবে এটাও বলতে পারো যে V1 ইজ এ স্কেলার মাল্টিপল অফ V2। উল্টো দিক থেকে তুমি এই কথাটাও বলতে পারো V2 ইজ এ স্কেলার মাল্টিপল অফ V1, কারণ আমরা V2 সমান 1/K ইন্টু V1 লিখতে পারি, ঠিক আছে। তো তুমি যেটা খুশি সেটা লিখতে পারো। তাহলে এখান থেকে আমাদের প্রমাণিত হচ্ছে যে ভেক্টরগুলো একে অপরের স্কেলার মাল্টিপল। তো এইটা আমাদেরকে প্রমাণ করতে বলেছিল। তো এখান থেকে কি লিখবে, দেয়ারফর V1 ইজ এ স্কেলার মাল্টিপল অফ V2। দিয়ে লাস্টে লিখবে সিমিলারলি we can show that V2 is a scalar multiple of V1। একই রকমভাবে আমরা দেখাতে পারি V2 ও V1 এর স্কেলার মাল্টিপল। এই কথাটুকু লিখবে, নিচে লিখলে দেখতে পাবে না, তাই এখানে লিখে দিলাম। তো দেখো এই কথাটা। এইবার এই যে থিওরেমটা, এই থিওরেমটা তুমি একটা জিনিস মাথায় রাখবে সবসময়, এটা কেবলমাত্র দুটো ভেক্টরসের ক্ষেত্রেই। দুটো ভেক্টর, তুমি হয়তো বলতে পারো তিনটে ভেক্টর একে অপরের লিনিয়ার, তিনটে ভেক্টরকে আমরা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট বলবো যদি তারা একে অপরের স্কেলার মাল্টিপল হয়। তিনটে ভেক্টরের ক্ষেত্রে স্কেলার মাল্টিপল কথাটা আসে না। তিনটে ভেক্টরের ক্ষেত্রে লিনিয়ার কম্বিনেশন আসতে পারে, যে দুটো ভেক্টর নিলাম, 3 নাম্বার ভেক্টরটা প্রথম দুটো লিনিয়ার কম্বিনেশন দিয়ে তৈরি করলাম, এই জিনিসগুলো আসে। কিন্তু বিষয় হচ্ছে দুটো ভেক্টর, এই যে থিওরেমটা এটা কেবলমাত্র দুটো ভেক্টরের ক্ষেত্রেই প্রযোজ্য। যে দুটো ভেক্টরকে আমরা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট কখন বলবো, দুটো ভেক্টর লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হবে যদি তারা একে অপরের স্কেলার মাল্টিপল হয়, ঠিক আছে। এইটা একটা হলো খুব ইম্পর্টেন্ট একটা থিওরেম হলো। এবার বলছে নেক্সট থিওরেম, বলছে এ ফাইনাইট সেট containing the zero vector, a finite set containing the zero vector is linearly dependent, একটা ফাইনাইট সেট তার মধ্যে যদি জিরো ভেক্টর থাকে, তাহলে সেটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হবে। হ্যাঁ, মানে তোমাকে যদি কোনো সেট লিনিয়ারলি ডিপেন্ডেন্ট দেখাতে বলে, যে সেই সেটের মধ্যে যদি কোনো জিরো ভেক্টর থাকে, তাহলে তোমাকে প্রুফ করার দরকার নেই, তুমি লিখে দিতে পারো থিওরেম থেকে দ্য ভেক্টর ইজ লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, ঠিক আছে। তো কী লিখবো প্রুফটা, দেখো প্রুফটা খুব সিম্পল। লেট ক্যাপিটাল এস ইকুয়ালস টু V1, V2, VR, 0 be the set, ঠিক আছে। এইটা
এবার আমাকে এই সেটটাকে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট দেখাতে হবে। তুমি দেখাতে পারবে এই সেটটাকে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট? এই সেটটাকে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট দেখানোর একমাত্র ক্রাইটেরিয়া কি বলো? আমাদেরকে দেখাতে হবে এদের লিনিয়ার কম্বিনেশনটাকে জিরো, এদের লিনিয়ার কম্বিনেশনটাকে জিরো দেখাতে হবে উইদাউট টেকিং অল স্কেলার জিরো, সমস্ত স্কেলারগুলোকে জিরো না নিয়ে দেখাতে পারবে বলো? আমি এই জিনিসটাকে লিখতে পারি বি দ্য সেট এখানে লিখতে পারো কন্টেনিং দ্য জিরো ভেক্টর, কন্টেনিং দ্য জিরো ভেক্টর। অবশ্য দেখতেও পাচ্ছি আমি কি এটা লিখতে পারি নাও 0 ইন্টু v1 প্লাস 0 ইন্টু v2 প্লাস ডট 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 0 ইন্টু vr প্লাস 1 ইন্টু 0 সমান 0, এটা লেখা যায়? এই যে এটাই হয়ে গেল প্রুফ, আর কিছু নেই থিওরেমের মধ্যে। দেখো আমরা এই যে v1 v2 vn এই ভেক্টরগুলোর জন্য আমরা স্কেলার খুঁজে পেলাম, কত স্কেলার খুঁজে পেলাম? 0 0 0 1। সমস্ত স্কেলারগুলো ভালো করে খেয়াল করো, এই যে স্কেলারগুলো নিয়েছে এই স্কেলারগুলো কি সবগুলো জিরো? না, এই যে এইটা জিরো নয়, নট অল জিরো। আমার ডেফিনেশনের ক্রাইটেরিয়া স্যাটিসফাই করলেই হলো, একটা ভেক্টর পেয়ে গেছি যেটা জিরো নয়, একটা স্কেলার পেয়ে গেছি যেটা জিরো নয়, বাস। তাহলে কি পেলাম? thus there exist scalars 0, 0, ডট 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 0, 1 ব্র্যাকেটে লিখবে নট অল জিরো, সবগুলো জিরো নয়, such that কি লিখবো? 0 ইন্টু v1 প্লাস 0 ইন্টু v2 প্লাস ডট 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 0 ইন্টু vr প্লাস 1 ইন্টু 0 ইকুয়ালস টু 0 দিয়ে কি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হওয়ার যে ক্রাইটেরিয়া সেই ক্রাইটেরিয়াটা স্যাটিসফাই করে গেল। তাহলে কী লিখবো? হেন্স দ্য সেট কী হবে? v1, v2, ডট 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 vr, 0 ইজ লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। ঠিক আছে, এই যেমন আমি তোমাদেরকে এরকম একটা সেট নিচ্ছি, দেখো এক্ষুনি 1 2 3 নিয়েছিলাম, তারপরে 5 আর 7 আর 11 নিয়েছিলাম। ভালো করে খেয়াল করো এই সেট দুটো, ভালো করে খেয়াল করো এই সেটের মধ্যে যখন দুটো এলিমেন্ট থাকছে এই সেটটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, এই সেটের মধ্যে এই দুটো এলিমেন্ট আছে এই সেটটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। এবার এখানে আমি একটা জিরো ভেক্টর নিয়ে নিলাম 0 0 0, কারণ এই দুটো ভেক্টর এদের লিনিয়ার কম্বিনেশনটা জিরো নিয়ে আসার একমাত্র ক্রাইটেরিয়া ছিল এই দুটোকে জিরো নিতে হবে। এইবার এদের লিনিয়ার কম্বিনেশনটাকে আমি জিরো কীভাবে নিয়ে আসছি দেখো, এইভাবে নিচ্ছি 0 ইন্টু 1 2 3 প্লাস 0 ইন্টু 5 7 11 প্লাস আমি এটাকে লিখতে পারি 1 ইন্টু 0 0 0 ইকুয়ালস টু কত আসছে? 0 0 0। আচ্ছা, এখানে তুমি বলতে পারো 1 কেন লিখলেন? তুমি যা খুশি লেখো না, 1 2 3 যা খুশি, -1 -2 যা খুশি, নন জিরো হলেই হবে, বাস নন জিরো লেখো। এবার তুমি বলবে আমি এখানে জিরো লিখবো না, জিরো লিখলে আমার ক্রাইটেরিয়া স্যাটিসফাই করবে না। তোমাকে ক্রাইটেরিয়াটাকে স্যাটিসফাই করানোর জন্য নন জিরো এলিমেন্ট আনতে হবে। আমি কি নন জিরো এলিমেন্ট দিয়ে জিরো নিয়ে আসতে পারছি তো, তাহলে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। ঠিক আছে, এই হচ্ছে আমাদের লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। মানে কি, কোনো সেট অফ ভেক্টরসের মধ্যে যদি এরকম জিরো ভেক্টর থেকে যায় তাহলে তোমাকে আর অঙ্ক করারও দরকার নেই, তুমি চোখ বন্ধ করে বলে দেবে এটা একটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ভেক্টর। ঠিক আছে, এটা হলো নেক্সট। পরের থিওরেম, থিওরেম কি বলছে? সাবসেট অফ এ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট ইজ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। কোনো সেট যদি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে তার সাবসেটও লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে। ঠিক আছে, কোনো সেট যদি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে তার সাবসেটও লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে। হয়েছে?
তো ধরে নাও একটা প্রুফ মানে কোনো সেট যদি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয় তার সাবসেটকে অবশ্যই লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হতে হবে। হ্যাঁ, এবার লিনিয়ারলি ডিপেন্ডেন্ট নিয়ে আছে, আগে এটা করে নিই। লেট ক্যাপিটাল এস ইকুয়ালস টু ধরে নাও v1 v2 ডট 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 vn বি এ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট। আমরা ধরে নিলাম v1 v2 vn একটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট। এবার লেখো লেট ক্যাপিটাল টি ইকুয়ালস টু v1 v2 ডট 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 vm বি এ সাবসেট vm। এখানে আরেকটা কথা লিখবে ব্র্যাকেটে, m লেস দ্যান ইকুয়ালস টু n, তাই না? m এর ভ্যালু n এর থেকে হয় কম হবে বা সমান হবে তবেই তো সাবসেট হবে, কারণ m এর ভ্যালু যদি n এর থেকে বেশি হয়ে যায় তাহলে তার সাবসেট হবে না। বি এ সাবসেট অফ টি, ধরে নিলাম টি হচ্ছে এস সেটের সাবসেট। এবার আমাদেরকে প্রমাণ করতে হবে এই টি সেটটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। তাহলে এই টি সেটটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট দেখাতে গেলে আমাকে কি প্রমাণ করতে হবে? এবার লেখো উই সাপোজ, আমি ধরে নিলাম উই সাপোজ c1 v1 প্লাস c2 v2 প্লাস ডট 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 cm vm ইকুয়ালস টু 0, নাল ভেক্টর ধরে নিলাম vm, এটা ইকুয়ালস টু 0। ঠিক আছে, এই কথাটা লিখলাম, ভালো করে বোঝো। এইবার এটা ইমপ্লাই করছে, এখান থেকে কি আমি এটা লিখতে পারি c1 v1 প্লাস c2 v2 প্লাস ডট 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 cm vm প্লাস এর পরের লাইন আমি যদি এটা লিখি, সরি, 0 ইন্টু vm প্লাস 1 প্লাস 0 ইন্টু vm প্লাস 2 প্লাস ডট 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 0 ইন্টু vn সমান যদি 0 লিখি, কোনো ভুল কিছু লিখলাম কি? আগের যে লাইনটা লিখেছিলাম এখানেও তো তাই লিখলাম। ঠিক আছে, তাহলে c1 v1 প্লাস c2 v2 প্লাস ডট 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 cn vn ইকুয়ালস টু 0। এইবার খেয়াল করো এই যে সেটটা, এই সেটটা কি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। তাহলে এই সেটটা যদি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে এর কোএফিসিয়েন্টগুলো কী হবে? সহগগুলো সব 0 হয়ে যাবে। তাহলে এই সহগগুলো তো 0 আছেই, এইখানে আমি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্টের ক্রাইটেরিয়াটা ইউজ করলাম। দেখো v1 v2 vm vm প্লাস 1 vn, এই সেটটা যেহেতু লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, তাহলে এই সেটটা যদি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে এর আমরা লিনিয়ার কম্বিনেশন করে যদি 0 করে দিই তাহলে লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট কি বলছে যে লিনিয়ার কম্বিনেশনটা যদি 0 হয় তার একমাত্র ক্রাইটেরিয়া কী হবে? সমস্ত কোএফিসিয়েন্টগুলোকে যে ভেক্টরের লিনিয়ার কম্বিনেশন বানাচ্ছি সমস্ত কোএফিসিয়েন্টগুলোকে বা সমস্ত স্কেলারগুলোকে 0 হতেই হবে। তাহলে দেয়ারফর আমি কি বলতে পারবো? c1 ইকুয়ালস টু c2 ইকুয়ালস টু ডট 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 cm ইকুয়ালস টু 0, বাকিগুলো তো 0 আছেই। কেন? সিন্স লিখবে সিন্স v1 v2 ডট 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 vn ইজ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট। যেহেতু এটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট সেহেতু কী হলো? এদের কোএফিসিয়েন্টগুলো 0 হয়ে গেল। তাহলে এই কোএফিসিয়েন্টগুলো যদি 0 হয়ে যায় তাহলে এদের লিনিয়ার কম্বিনেশনটা আমি 0 ধরে নিয়েই চলেছি। তাহলে দেয়ারফর এই দেখো, তাহলে v1 v2 vm এদের লিনিয়ার কম্বিনেশনটা 0, এদের লিনিয়ার কম্বিনেশন 0 হওয়ার একমাত্র ক্রাইটেরিয়া কী পেলাম? এর স্কেলারগুলো 0। তাহলে দেয়ারফর দ্য সেট v1 v2 ডট 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 vm, that is the set capital T is linearly independent। এই তার মানে কোনো সেট যদি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে তার সাবসেটও লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে। এবার m এর ভ্যালু যদি n হয়ে যায় তাহলে এই সেটটাই হচ্ছে, আর m এর ভ্যালু যদি n এর থেকে কম হয় তাহলে এইভাবে নিয়ে কাজ করব। ঠিক আছে, তো কোনো সেট যদি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে তার সাবসেট লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে। ভালো করে বোঝো, কোনো সেট যদি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে তার সাবসেট লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে। নেক্সট মুছে দিলাম পরের থিওরেম। এই থিওরেমগুলো খুব ইম্পর্টেন্ট থিওরেম, পরীক্ষায় খুব আসে, ইভেন এর কনসেপ্টগুলো খুব কাজে লাগে, পরবর্তীতে দেখবে প্রচুর অ্যাপ্লিকেশান আছে এই থিওরেমগুলোর। তাই এই জিনিসগুলো ভালো করে জেনে রাখতে হবে। হ্যাঁ, পরবর্তীতে প্রচুর কাজ আছে এই থিওরেমগুলোর। এইবার পরের থিওরেম কি বলছে? এভরি সুপারসেট
of a linearly dependent set, every superset of a linearly dependent set is linearly dependent. এভরি সুপারসেট অফ এ লিনিয়ারলি ডিপেন্ডেন্ট সেট ইজ লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, মানে প্রত্যেক কোনো সেট যদি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয় তাহলে তার সুপারসেটও লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হবে। এই প্রুফটা তোমরা নিজেরাই করতে পারবে, সোজা প্রুফ, 3 লাইনের প্রুফ, কিচ্ছু নেই এই প্রুফের মধ্যে। দাঁড়াও একটু কালি পুরে নি। কোনো দেখো এ সাবসেট অফ বি, এটা যদি বি এর সাবসেট হয় তাহলে আমরা এটাকে দুইভাবে বলে থাকি, এ ইজ এ সাবসেট অফ বি, এ ইজ এ সাবসেট অফ বি, এ আমরা বলবো বি এর সাবসেট। এটা যদি উল্টো দিক থেকে তো বলি তাহলে বি ইজ এ সুপারসেট, সুপারসেট অফ এ, বিকে এর সুপারসেট বলবো, এইভাবে বলা হয় সাবসেট আর সুপারসেট কথাটা। তো এইখানে ভালো করে বোঝো, এর আগের থিওরেমে কী ছিল, এর আগের থিওরেমটা বলতে চাইছিল বি যদি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে এও লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে, কিন্তু এ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হলে বি এর ব্যাপারে আমি বলতে পারবো না, ঠিক আছে, এটা বলা। কিন্তু এইখানে কি বলছে, এ যদি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয় তাহলে বিও লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হবে, মানে ছোটো সেট যদি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয় বড়ো সেটটাও লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হবে। আর আগেরটা উল্টো, বড়ো সেট যদি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে ছোটো সেট লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে। আর এটা বলছে এ সেট, ছোটো সেট যদি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয় তাহলে বড়ো সেটও লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হবে। তাহলে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্টের ক্ষেত্রে ক্রাইটেরিয়াটা কিন্তু পাল্টে যাচ্ছে, এটা যেন মাথায় থাকে। তো প্রুফটা খুব সিম্পল, কিছু নেই, প্রুফটা ধরে নাও, লেখো লেট ক্যাপিটাল এস ইকুয়ালস টু v1, v2, ডট 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 vm বি এ লিনিয়ারলি ডিপেন্ডেন্ট সেট, ঠিক আছে, অ্যান্ড লেট ক্যাপিটাল টি ইকুয়ালস টু v1, v2, ডট 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 vm, vm plus 1, dot 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 vn be a superset of s, s এর সুপারসেট হয়েছে। আর এখানে অবভিয়াসলি m লেস দ্যান ইকুয়ালস টু n, না m, হ্যাঁ m লেস দ্যান ইকুয়ালস টু n বলতেই পারো। অবশ্যই m এর ভ্যালু n এর থেকে কম হবে, m এর ভ্যালু n এর থেকে কম হবে বা বেশি হবে। এইবার সিন্স the set S is linearly dependent, যেহেতু এই সেটটা আমাদের লিনিয়ারলি ডিপেন্ডেন্ট তাহলে কী হবে, since the set is linearly dependent there exist scalars, আমরা কিছু স্কেলার খুঁজে পাবো। কেমন স্কেলার, c1, c2, ডট 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 cm, ব্র্যাকেটে লিখবে নট অল জিরো, অবশ্যই সবগুলো জিরো নয় কারণ লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, such that আমি কি বলবো, c1 v1 প্লাস c2 v2 প্লাস ডট 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 cm vm ইকুয়ালস টু 0, এটা ঠিক আছে। এইবার নাও আমি এটা লিখছি c1 v1 প্লাস c2 v2 প্লাস ডট 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 cm vm ইকুয়ালস টু 0। এর পরের লাইনে কি আমি এটা লিখতে পারি, c1 v1 প্লাস c2 v2 প্লাস ডট 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 cm vm, দেখো আমি এরপরে এটা লিখছি 0 ইন্টু vm প্লাস 1 প্লাস 0 ইন্টু vm প্লাস 2 প্লাস ডট 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 0 ইন্টু vn সমান 0 লেখা যায়। দেখো এটা আর এটা তো একই জিনিস, কোনো পরিবর্তন নেই। তাহলে আমি এই যে সেটটা টি সেটের ভেক্টরগুলো, টি সেটের মধ্যে কোনগুলো ছিল v1 থেকে vn, তাহলে টি সেটের ভেক্টরগুলো লিনিয়ার কম্বিনেশনটাকে 0 প্রমাণ করে দিলাম। তাহলে টি সেটের ভেক্টরগুলো লিনিয়ার কম্বিনেশনগুলো 0 হয়, এবং আমি যদি দেখাতে পারি যে লিনিয়ার কম্বিনেশন যে স্কেলারগুলো দিয়ে আমি রিপ্রেজেন্ট করছি সেই স্কেলারগুলো সবগুলো 0 নাই, তুমি দেখতে পাচ্ছ এইগুলো 0, কিন্তু এইখানে ভালো করে খেয়াল করো c1 c2 cm যে স্কেলারগুলো নিয়েছি সেগুলো তো নট অল 0, এগুলো তো 0 নয়। তাহলে এগুলো যদি নট অল 0 হয় তাহলে নিশ্চয়ই এখানে কিছু স্কেলার খুঁজে পাচ্ছি যেগুলো সবগুলো 0 নয়, কিন্তু এই ভেক্টরগুলো লিনিয়ার কম্বিনেশন 0,
ঠিক আছে, এটাই তো লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হওয়ার ক্রাইটেরিয়া। ব্যাস এই সিম্পল কথাটা আমাকে বলতে হবে। তাহলে আমি কি পাবো, দাস there exist scalars c1 c2 cm 0 0 0 ব্র্যাকেটে লিখবে নট অল জিরো, such that আমি কি বলবো, c1 v1 plus c2 v2 plus cm vm plus 0 into vm plus 1 plus 0 into vm plus 2 plus 0 into vm equals to 0 হয়েছে। তাহলে therefore the set capital T equals to কি v1 v2 vm comma vm plus 1 comma vn is linearly dependent। এটা আমাদের linearly dependent set। তার মানে that is superset, every superset of a linearly dependent set is linearly dependent, ঠিক আছে। এইটাই, কোনো সেট যদি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয় তাহলে তার সুপারসেট অবশ্যই লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হবে, ঠিক আছে। এটা একটা ইম্পর্টেন্ট থিওরেম হলো। নেক্সট পরের থিওরেম আমরা আলোচনা করব, এটা লিখে নাও। মুছে দিলাম। নেক্সট পরের থিওরেম বলছে if a vector v is a linear combination of the vectors v1 v2 vn over a vector space V, over a vector space, সবই ভেক্টর স্পেসে হচ্ছে, ঠিক আছে। দেন দ্য সেট v v1 v2 vn is linearly ডিপেন্ডেন্ট। এইটা মানে একটা ভেক্টরকে ভি ভেক্টরটাকে যদি এই ভেক্টরগুলো লিনিয়ার কম্বিনেশন আকারে লিখতে পারি, ঠিক আছে, এই ভেক্টরটাকে যদি এই ভেক্টরগুলো লিনিয়ার কম্বিনেশন আকারে লিখতে পারি, তাহলে যে ভেক্টরটাকে লিনিয়ার কম্বিনেশন আকারে লিখছি সেই ভেক্টরটাকে যদি এই সেটের মধ্যে ইনক্লুড করে দিই তাহলে এই সেটটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয়ে যাবে। তো এটা আরও সোজা প্রুফ, 3 লাইনের প্রুফ। তাহলে সিন্স আমরা কি লিখব, ভি ইজ এ লিনিয়ার কম্বিনেশন, সিন্স ভি ইজ এ লিনিয়ার কম্বিনেশন of the vectors
linear combination of the vectors v1 comma v2 comma dot 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 vn, there exist scalars c1 comma c2 comma dot 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 cm, এখানে নট অল জিরো বলবো না কারণ জাস্ট আমাদের লিনিয়ার কম্বিনেশন বলা আছে, হ্যাঁ, such that there exist scalar c1 c2 cn such that কি বলবো c1 v1 plus c2 v2 plus dot 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 cn vn equals to v, এইটা আমাদের বলা আছে লিনিয়ার কম্বিনেশন। এবার এখানে নট অল জিরো কথাটা ইউজ করবো না কারণ আমার লিনিয়ার কম্বিনেশন আছে। আচ্ছা, এখান থেকে কি আমরা এটা লিখতে পারি c1 v1 প্লাস c2 v2 প্লাস ডট 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 cn vn মাইনাস v ইকুয়ালস টু জিরো, এটা লেখা যায়? অবশ্যই লেখা যায়। কেন লিখতে পারবো না? কারণ ভিটাকে এদিকে নিয়ে আসলাম। তাহলে এখানে দেখো ভালো করে খেয়াল করো, c1 c2 cn, এই দেখো এই যে সেট, আমাকে কি দেখাতে হবে? এই সেটের লিনিয়ার কম্বিনেশনটাকে জিরো দেখাতে হবে। এই সেটের লিনিয়ার কম্বিনেশনটাকে জিরো দেখিয়ে দিলাম। টেকিং অল স্কেলার্স নট অল জিরো, সমস্ত স্কেলার্সগুলোকে জিরো নেবো না। দেখো সমস্ত স্কেলার্সগুলো জিরো নয়। তুমি বলতে পারো c1 c2 cn নিয়ে আমি কিচ্ছু বলতে পারো না, কিন্তু ভি এর সহ -1 তো জিরো নয়। তাহলে কী ফেলবো? দাস there exist scalars c1 comma c2 comma dot 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 cn comma -1 not all zero, সবগুলো জিরো নয়, such that আগে এটা লিখি, such that c1 v1 plus c2 v2 plus dot 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 cn vn minus v equals to 0 হয়ে গেল। তাহলে therefore the set v1 v2 dot 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 vn comma minus v is linearly dependent। এখান থেকে প্রমাণিত হচ্ছে এই সেটটা আমাদের লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। দেখো সিম্পল লজিক এবং সিম্পল আমরা ইউজ করেছি। এখানে যে খুব কঠিন বা খুব জটিল জিনিস ব্যবহার করা হয়েছে তা নয়, খুব সিম্পল লজিক দিয়ে থিওরেমের প্রুফগুলো করেছি। তো এই জিনিসগুলো তোমাদেরকে জানতে হবে, হ্যাঁ, যে এই প্রুফগুলো সিম্পল প্রুফ এমন কিছু নয়, কিন্তু এই থিওরেমের প্রুফগুলো পরীক্ষায় আসে। তো আমি এখানে বিরাট কিছু আমি করেছি কিচ্ছু না, জাস্ট যে কথাগুলো বলা আছে সেই কথাগুলোর বেসকে কাজে লাগিয়ে প্রুফগুলো করলাম। তো এই ধরনের লিনিয়ার ডিপেন্ডেন্টের এই প্রপার্টিগুলো আমরা আলোচনা করলাম, ঠিক আছে? তো তোমরা এই প্রপার্টিগুলো অবশ্যই খুব ভালো করে রাখবে, কারণ এর পরবর্তীতে এর অ্যাপ্লিকেশান প্রচুর আছে, ঠিক আছে? তো আমরা কি করব এইবার, এর পরবর্তীতে আমরা এই লিনিয়ার ইন্ডিপেন্ডেন্টের উপর বেস করে কিছু প্রবলেম করব, কিছু অঙ্ক করব, হ্যাঁ, কারণ আজকে অঙ্ক করতে গেলে ভিডিওর লেন্থ অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে? তো নেক্সট দিন আমরা এই রিলেটেড কিছু অঙ্ক করব। সেই অঙ্কগুলো তোমাদের অবশ্যই কাজে লাগবে, এবং তোমাদের বিভিন্ন রকম সমস্যা থেকে যায় ছেলে মেয়েদের, যে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট এবং লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্টের আমরা যখন অঙ্ক করি, তখন যখন 2x2 বা 3x3 থাকে ভেক্টরগুলো, একটা ম্যাট্রিক্স তৈরি হয়ে যায় 2x2 3x3, তখন সলভ করা সহজ হয়ে যায়। কিন্তু ম্যাট্রিক্সের আকারটা যদি বড় হয়ে যায়, ভেক্টরের এলিমেন্টগুলো যদি বড় হয়ে যায়, তখন অনেক অসুবিধা হয়ে যায়। তো সেটা নিয়েই আমরা পরবর্তীতে আলোচনা করব। তো তোমরা এই প্রপার্টিগুলো ভালো করে পড়ে রাখো, ঠিক আছে? আর যদি কোনো কনফিউশন থাকে, কোনো থাকে, অবশ্যই রিপ্লাই করবে বা জিজ্ঞেস করবে, আমি চেষ্টা করব রিপ্লাই করার, ঠিক আছে?